আমরা যখন বাংলাদেশের কোনো জেলার মানচিত্র দেখি তখন আসলে কি দেখতে পাই? কিছু সীমানা, নদী, শহর, তাই তো? কিন্তু কিছু কিছু জায়গার গল্পটা তার থেকেও অনেক অনেক গভীর। আজ আমরা ঠিক এমনই এক জায়গার গল্প শুনব, রাজশাহী। এর যে আধুনিক পরিচয়টা আমরা জানি, তার নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক অবিশ্বাস্য ইতিহাস। রাজশাহী নামটা শুনলেই কিন্তু আমাদের মাথায় প্রথম যে জিনিসটা আসে তা হল রেশম। এই জেলাকে তো এমনি এমনি সিল্ক সিটি বা রেশম নগরী বলা হয় না। এখানকার রেশম শিল্প দেশের অর্থনীতিতে একটা বিরাট জায়গা দখল করে আছে। তবে শুধু রেশমীময়, রাজশাহীর আরেকটা বড় পরিচয় হল এটি শিক্ষা নগরী। দেশের বেশ কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র হওয়ায় উচ্চশিক্ষার জন্য এটি এক কথায় অসাধারণ একটা জায়গা। কিন্তু এই আধুনিক পরিচয়গুলোই কি সব? কি হবে যদি বলা হয় এই অঞ্চলের মাটির নিচে চাপা পড়ে আছে এক প্রাচীন রাজ্যের ইতিহাস, যার শুরুটা আজ থেকে ৩,০০০ বছরেরও বেশি আগে? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। আমরা ইতিহাসের একেবারে প্রথম স্তরটা উন্মোচন করতে চলেছি, যা আমাদের নিয়ে যাবে এক প্রাচীন রাজ্যে, যার নাম ছিল পুন্ড্রবর্ধন। বাবা যায়, একসময় এই রাজশাহী অঞ্চল সেই বিশাল রাজ্যেরই একটা অংশ ছিল। আচ্ছা, এই পুণ্ড্রবর্ধন জিনিসটা আসলে কি? এটা ছিল মূলত উত্তরবঙ্গের একটা বিশাল এলাকা, যেখানে পুণ্ড্র নামে এক প্রাচীন জাতি বাস করত। এর রাজধানী ছিল পুণ্ড্রনগর, যেটা আজকের বগুড়ার মহাস্থানগড়। আর এর সীমানা একসময় হিমালয় পর্যন্ত বিস্তৃত ছিল, মানে আজকের রাজশাহী, বগুড়া, দিনাজপুর সবই এর ভেতরে ছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? আমাদের প্রাচীন মহাকাব্য মহাভারতেও কিন্তু এই পুণ্ড্রদের কথা বলা আছে। তাদের সুজাত ক্ষত্রিয় বা সম্ভ্রান্ত যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা শুনলেই বোঝা যায় এই অঞ্চলের মানুষের গৌরব আর ঐতিহ্যের শেকড় কতটা গভীরে। এই টাইমলাইনটা একবার দেখুন। প্রায় ১২৮০ খ্রিস্টপূর্বাব্দে এই রাজ্যের প্রতিষ্ঠা হয়। এরপর এটি শক্তিশালী মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয়। কিন্তু সময়ের সাথে সাথে পাল শাসনামলে এর ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এটাই তো ইতিহাসের নিয়ম, তাই না? পুণ্ড্রবর্ধনের পতনের পর কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলে অনেক শক্তির উত্থান পতন হয়েছে। অবশেষে আসে মুঘল এবং ব্রিটিশ যুগ, যা রাজশাহীকে উপহার দেয় অসাধারণ সব স্থাপত্য আর জ্ঞানচর্চার এক নতুন দিগন্ত। তো মুঘল সম্রাট আকবরের সময়ে পুঠিয়া রাজপরিবার এই অঞ্চলের শাসনভার পায়, আর তাদের হাত ধরেই রাজশাহীতে তৈরি হতে থাকে অসাধারণ সব স্থাপনা, যার মধ্যে পুঠিয়া মন্দির চত্বর তো এক কথায় অবিশ্বাস্য। যেমন ধরুন এই বিশাল বড় শিব মন্দিরের কথা। পুঠিয়ার রানী ভুবনময়ী দেবীর উদ্যোগে এটা তৈরি করা হয়েছিল ১৮২৩ থেকে ১৮৩০, মানে প্রায় ৭ বছর লেগেছিল এই মন্দিরটা বানাতে। বাংলার যে পঞ্চরত্ন স্থাপত্যশৈলী, তার এক চমৎকার উদাহরণ এটি। আর আজও এটি সমহিমায় দাঁড়িয়ে আছে, যেন সেই সময়ের শিল্পকলার গল্প বলছে। এরপর এলো ব্রিটিশ আমল, আর তার সাথে এলো আধুনিক শিক্ষার আলো। ১৮৭৩ সালে ভাবুন তো, মাত্র ৬ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী কলেজ। এই ঘটনাটা এই অঞ্চলের জ্ঞান চর্চার ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে। এর ঐতিহাসিক গুরুত্বটা আসলে অনেক। ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজের পর রাজশাহী কলেজ হল বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। প্রায় ১৫০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এবার আমরা এই অঞ্চলের ইতিহাসের এক খুব বেদনাদায়ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে তাকাব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যেটা বাংলাদেশকে একটা স্বাধীন জাতি হিসেবে জন্ম দিয়েছিল, আর রাজশাহী সেই ইতিহাসের এক নীরব কিন্তু শক্তিশালী সাক্ষী। ১৯৭১ সালে রাজশাহী এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে গেছে। পাকিস্তানি বাহিনী এখানে যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে তা কল্পনাতীত। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হল তো একটা বধ্যভূমিতে পরিণত হয়েছিল। অনেক রক্ত আর আত্মত্যাগের পর ঢাকায় আত্মসমর্পণের ২ দিন পর ১৮ই ডিসেম্বর রাজশাহীতে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। কিন্তু অতীতের সেই কঠিন সময়কে পেছনে ফেলে আজকের রাজশাহী এক নতুন পরিচয়, নতুন শক্তিতে জেগে উঠেছে। এটি এখন শুধু ইতিহাস নয়, বরং অর্থনীতি, কৃষি আর সংস্কৃতির এক দারুণ প্রাণবন্ত কেন্দ্র। আজকের রাজশাহীর অর্থনীতির কথা বললে দুটো জিনিসের নাম আসবেই। ১, রেশম, আর ২, আম। একদিকে এটা যেমন বাংলাদেশের সিল্ক সিটি, ঠিক তেমনি দেশের আমের রাজধানী হিসেবেও এর নাম ডাক। এখানকার সুস্বাদু আমের কথা তো আমরা সবাই জানি। যদি আমরা ২০২২ সালের আদমশুমারির দিকে তাকাই, তাহলে দেখব জেলার জনসংখ্যার প্রায় ৯৪% মুসলিম। এর পাশাপাশি হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষও এখানে একসাথে বাস করেন, যা এই অঞ্চলের সামাজিক বৈচিত্র্যকে দারুণভাবে তুলে ধরে। এই চার্টটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং গল্প বলছে। গত ৪ দশকে এই জেলার জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ১৯৮১ সালে যেখানে জনসংখ্যা ছিল প্রায় ১৫ লক্ষ, ২০২২ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষেরও বেশি। এই বৃদ্ধিটা আসলে এই অঞ্চলের উন্নয়ন আর সম্প্রসারণেরই একটা স্পষ্ট ছবি। ইতিহাস, অর্থনীতি, পরিসংখ্যান
এই সব কিছুর বাইরেও প্রত্যেকটা অঞ্চলের একটা নিজস্ব আত্মা থাকে, তাই না? একটা নিজস্ব সুর থাকে, যা তার সংস্কৃতি আর ঐতিহ্যের মধ্যে বেঁচে থাকে। চলুন এবার রাজশাহীর সেই আত্মাকে খুঁজে দেখি। রাজশাহীর সাংস্কৃতিক পরিচয়ের কথা বলতে গেলে যে জিনিসটার নাম না নিলেই নয়, সেটা হলো গম্ভীরা গান। এটা কিন্তু শুধু একটা লোকসঙ্গীত নয়, এটা এই অঞ্চলের মানুষের হাসি কান্না, সমাজ আর জীবনের একটা জীবন্ত প্রতিচ্ছবির। গম্ভীরার জন্ম ঠিক কবে তা নিয়ে অনেক মত আছে, কিন্তু এটা যে শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষের জীবনের সাথে মিশে আছে তাতে কোনো সন্দেহ নেই। নানা নাতির কথোপকথনের মধ্যে দিয়ে সমাজের নানা সমস্যা তুলে ধরার যে ভঙ্গি, তা আজও ঠিক একইভাবে প্রাসঙ্গিক এবং ভীষণ জনপ্রিয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা দেখলাম একটা প্রাচীন রাজ্য পুনর্বর্ধন থেকে শুরু করে মুঘলদের স্থাপত্য, ব্রিটিশদের আনার শিক্ষা, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ এবং আজকের দিনের অর্থনীতি আর সংস্কৃতি। রাজশাহীর মানচিত্রের প্রত্যেকটা স্তর যেন এক একটা আলাদা গল্প বলছে। তাই পরের বার যখন কোনো মানচিত্র চোখের সামনে আসবে, তখন শুধু দাগ আর রেখা নয়, তার পেছনের গল্পগুলো খোঁজার চেষ্টা করলে কেমন হয়? কারণ প্রতিটি জায়গারই বলার মতো কিছু না কিছু অসাধারণ ইতিহাস অবশ্যই থাকে।